সিনেমা হলো আমাদের জীবন। সিনেমা নিয়ে আমরা ধরেন ছোট থেকে আমরা সিনেমা নিয়ে আলোচনা, ধরেন পুরো ফ্যামিলিটাই আমার। পরে জানতে পারলাম যে আব্বা অনেক ছবি দেখতে পছন্দ করতেন। ঢাকাতে তো ছবি দেখতেনই উনি, তারপর উনি বিদেশ কলকাতায় যেতেন ছবি দেখার জন্য বন্ধুবান্ধবদের নিয়ে। অ্যান্ড গানও খুব উনি পছন্দ করতেন, গান, হিন্দি গান বলেন, বাংলা গান বলেন, রবীন্দ্রসঙ্গীত বলেন, নজরুল সঙ্গীত বলেন। তো ফ্যামিলিটা পুরা মিউজিক্যাল ফ্যামিলি। মানে ইউ বি সারপ্রাইজ যে খালি হয় না ফ্যামিলি, আমরা 4 ভাই 2 বোন। তো 4 ভাই 2 বোনের মধ্যে সবাই কিন্তু গান পছন্দ করে, সবাই নাটক পছন্দ করতো। তখন তো রেডিওতে নাটক হইতো, আমার বোনরা নাটক শুনতো, ঢাকার রেডিওতে নাটক শুনতো। তো এইভাবে আমরা রেডিও সুলন শুনতাম। আর ছোটোকালে যখন আমরা খুব ছোট, তো আম্মা যখন ছবি দেখতে যেত, হয়তো মামা নিয়ে যেত, আব্বার তো সময় থাকতো না। আব্বা তো ইন্ডাস্ট্রিয়ালিস্ট ছিলেন, কিন্তু উনি, আমাদের 3টা ইন্ডাস্ট্রি ছিল। প্রথম বাংলাদেশের সোপ ইন্ডাস্ট্রি উনি করছেন, কোনো সোপ ইন্ডাস্ট্রি ছিল না, পরে বলবো। তো আম্মার সাথে মাঝে মাঝে রাত্রে চলে যেত উইদাউট এনি ইনফরমেশন। কিন্তু তা আমাকে বল, তুই বললি না কেন তুই যাবি, তুই তো কাপড়ও পরসনি, তুই গেঞ্জি পরে আমার সাথে ছবি দেখতে চলে যেতেছে, হয় না, নিশাতে যা ছবি দেখছি। তখন আপনার একটা একটা চমৎকার একটা পরিবেশ ছিল সিনেমা হলে। ধরেন পরিবেশ তো তখনকার দিনের জন্য তো পরিবেশ অনেক ভালো। তখন আপনার ভারতীয় ইন্ডিয়ান ছবি চলতো, বাংলা ছবি, অশোক কুমার, কিশোর কুমার বলেন, উত্তম কুমার, এদের মানে যত হিট ছবি আছে সব ছবি চলতো একদম। রিলিজ আপনার কলকাতার সাথে রিলিজ হতো। আন বলেন, দিলীপ কুমারের আন বলেন, আপনার দেবদাস বলেন, এনি হিন্দি মুভি ওটা চলতো। দেখেন আপনার কম্পিটিশন দেখেন, আর কন্টেন্ট দেখেন কীরকম ফ্লো করতো কন্টেন্ট। আর এগুলো সব ডিস্ট্রিবিউটার ছিল বাংলাদেশে, কিন্তু বড় বড় ইসলামপুরে আপনার ডিস্ট্রিবিউটর অফিস ছিল। ওখানে আপনার ধরতে গেলে আপনার সব ধরনের ডিস্ট্রিবিউটর ছিল। আপনার হলিউডের ছবিও ওরা পাকিস্তান থেকে এসে ওরা এখানে অফিস করছে, দে হ্যাভ এ লোকাল অফিস। এই তো ছবির আপনার অভাব ছিল, এত সুন্দর সুন্দর ছবি দেখছি তখন। তখন আবার পাকিস্তানের, ধরেন আমরা তো পাকিস্তান ছিলাম তখন, পাকিস্তানের আপনার ওয়েস্ট পাকিস্তানের হিন্দি ছবি আসতো, উর্দু ছবি, ওইটা। তারপর আপনার আমাদের বাংলাদেশের ছবি হতো তখনকার দিনের। আপনার যে কিছু কিছু ছবি আছে না আপনার আগের ছবি, যেগুলো আপনার রহমানকে নিয়ে আসছে আপনার এতেশাম সাহেব, রাজধানীর বুকে, এই ধরনের অনেক বড় বড় ছবি আছে তখনকার দিনের। আপনার অ্যাক্টর অ্যাক্ট্রেসরা এত ভালো ভালো ছিল। শবনম অ্যান্ড রহমান ওয়াজ ইনভেন্টেড বাই এতেশাম সাহেব। এই একটা লোককে আপনার রেকগনাইজ করেনি, তাকেও করেনি, আর আপনার ইয়েকেও করেনি, আপনার কী বলে, আপনার মোস্তফিজকেও করেনি। উচিত ছিল, খানা থেকেও করেনি। এরকম অনেক বড় বড় কিংবদন্তি আপনার এখনকার দিনে তো মানে যারা করে গেছে, ধরেন গত 20 বছর আগে, 22 বছর, সব তাদেরই কিন্তু ইয়ে ছিল, মানে অ্যাসিস্ট্যান্ট ছিল। তো এতেশাম সাহেবের মেবি ওয়ান অফ দ্য রিজন, মেবি নাদিম তো ইস্ট পাকিস্তানেই ছিল, পরে ওয়েস্ট পাকিস্তান চলে গেল আপনার চক্করি হিট হওয়া যাওয়ার পর। তো মানুষ তো যাবে কোথায় যাবে, আপনি যেখানে আপনার তার চাহিদা ওখানেই তো যাবে, তাই না? তো এখন সে চলে গেল। আমি মনে করি এখনও সময় আছে, এতেশাম সাহেবকে আমার মনে হয় একটা রেকগনিশন দেওয়া উচিত। বাংলাদেশের যত আর্টিস্ট আপনি বলেন, শাবনুর বলেন, তার ফেরদৌস বলেন, তার তারপর আপনি রহমান শাবনাম বললাম, শাবানা, নদীম আপনি বলেন, বাংলাদেশের আপনার ইভেন ক্যারেক্টার আর্টিস্টগুলো, তার এই নামগুলো আমি হয়তো নিয়ে যদি বসি চিস্তি সাহেবের সাথে, যিনি যে ফিল্মের ইয়ে করেন, উনি ইতিহাস লেখেন, হয়তো ওনার কাছে হয়তো গেলে হয়তো আপনি জানতে পারবেন যে এতেশাম সাহেবের কী কন্ট্রিবিউশন ইন দিস ইন্ডাস্ট্রি। আচ্ছা, মুখোমুখোশ যে ছবিটা ফার্স্ট হয়েছে বাংলায়, এটা কিন্তু প্রডিউসার আব্বাস ছিল। এটা জাব্বার সাহেব কোনোদিনও বলেনি। তখনকার দিনে 50,000 টাকা বাদ দিছে, 50,000 রুপিস ওয়াজ এ লট অফ মানি, তো এটা আমার বড় ভাই ধরছিল তাকে, চাচা আপনি এটা কিন্তু অন্যায় করছেন, আপনি আল্লাহর কাছে ঠেকা থাকবেন। এখন আপনি বলবেন যে আপনার আব্বার নাম দেয়নি কেন? নাম দেয়নি বিকজ তখন মুভিজ, এই সিনেমা, এই ইন্ডাস্ট্রিটা আপনার এটা খুব লো গ্রেড একটা ছিল। আর তখনকার দিনে ধরেন আমার দাদি, তো আমি বড় হয়ে দেখছি উনি সাদা শাড়িতে বিধবা, নানিরও বিধবা দেখলাম। তো আমার ফ্যামিলির কনজারভেটিভ ফ্যামিলি ছিল। তো ওখানে আব্বা সিনেমার জন্য পয়সা দিছে, এটা জানলে তো দাদি বকা দিবে। তো আব্বারা 3 ভাই ছিল,
সৎ 3 ভাই ছিল, আর আপনার কি বলে আপনার ইয়ে ছিল আপনার 2জন আপনার আমার সৎ ভাই ছিল, আপন 3জন ছিল। অল ইন্ডাস্ট্রি আপনার ছোট ভাইকে আব্বা নিজের সাথে রাখছিলেন বিজনেসে, যে বিজনেস এক্সপ্যান্ড যখন হয়েছে, যে সিরকো সাবান ছিল, লেস ফ্যাক্টরি ছিল, আপনার বরফ ফ্যাক্টরি, তখন কিন্তু ফ্রিজ ছিল না, কিন্তু তখন কিন্তু বরফের পাটা বিক্রি হতো। আমাদের এই পোস্তায় আমাদের ইয়ে ছিল, ফ্যাক্টরি ছিল। তো দিস আর দ্য থিংস। আপনি দেখেন তখন আপনার জব্বার সাহেব বলছে যে আচ্ছা ঠিক আছে, আমি এটা, উনি একটা ইয়ে দিচ্ছেন, একটা ওনার একটা কোনো বইতে কৃতজ্ঞ শিকারে আব্বার নাম আছে। বাট আব্বার যে প্রডিউসার, আপনার 50,000 টাকা, আমার মামা আব্বার শালা, যেটা আমার, ও তো সবই জানতো, ও তো ওনার কাছে তো অনেক কিছু শুনছি আমি, কিন্তু আব্বা তো সব বলতো না। তো আব্বা ওয়াজ এ ভেরি কনজারভেটিভ আপনার আর ইন্ট্রোভার্ট লোক ছিলেন। উনি যা করতো উনি বলতো না, কিন্তু দান টান খারাপ করলে আপনি বলতো না। আচ্ছা বলেন আপনার চাকরির যে ছবিটা, এটাও কিন্তু নাদিম আর এতেশাম এসে বসে আছে, আব্বা ওই সেম গ্রাউন্ডে না করে দিল যে না আমি করবো না। তো এখন আপনি বলবেন যে মধুমিতা সিনেমা কীভাবে আসছে। আচ্ছা আমি যাই অন্য সিনেমার দিকে যাই। তখনকার দিনে আপনি ধরেন আমরা প্রিভিলেজ ফিল করতাম, যেমন অনেকে এখন মধুমিতাকে করে, তখন আমরা প্রিভিলেজ ফিল করতাম টু কাম টু ভিজিট গুলিস্তান। গুলিস্তান সিনেমা একটা মানে আনবিলিভেবল একটা জায়গা ছিল, এয়ার কন্ডিশন থেকে নিয়ে ওখানে সোডা ফাউন্টেন বলেন, আপনি ও ঢুকাইতে তো আপনার প্রবলেম। ওখানে একটা মোটা দারোয়ান বসে থাকতো, একটা মানে খাকি কাপড় পরে, মোচ, ইউনো। আমরা যে ভিতরে যাব, আমরা কিন্তু ছবি দেখতে যাব, যে আপনার ছবি মানে ফটো সেটগুলো স্টিলগুলো লাগা থাকে না, ওখানে দেখতে যাব, ওটা দেখতে ইউনো। তারা তো জানতো না তখন যে আমরা যে মধুমিতা করব। তো দিস ওয়াজ দ্য সিচুয়েশন। আপনি লাইন করে টিকিট করতে হতো। যেমন ইংরেজি ছবি চলতো নাজে, আপনার বড় বড় ইংরেজি ছবিগুলো হলিউডের চলতো আপনার ইয়েতে, গুলিস্তানে। তারপর তো আমাদের ধরেন রূপবান চললো, সাত ভাই চাম্পা, এগুলো তো মাস 6 মাস 7 মাস চলছে, লাইন করে করে মানুষ ছবি দেখছে। আমরা এটা নিয়ে আবার একটু ঠাট্টা করতাম, আমরা তো আবার একটু মডার্ন ইংলিশ মিডিয়ামের ছাত্র তো। তো যাক, কথা হলো একটা প্রিভিলেজ ছিল গুলিস্তান। আনিস দুসানি, দে ওয়্যার দ্য ওনার্স। তারা আবার প্রোডাকশনও করছে, আপনার যত সব সাত ভাই টম্পা কিন্তু ওগুলো ইয়েকে খানাতাকে দিয়ে ওনার প্রোডাকশন ছিল, আনিস ফিল্ম কর্পোরেশন ছিল। অ্যান্ড দে ওয়্যার দ্য ডিস্ট্রিবিউটার্স অফ প্যারামাউন্ট ইউনিভার্সাল ইউনাইটেড আর্টিস্ট। এদের কিন্তু তারা রিপ্রেজেন্ট করতো বাংলাদেশে। আপনি ধরেন গানস অফ নেভারন বলেন, আপনি স্যামসন অ্যান্ড দ্য লাইলা বলেন, যত বড় বড় ছবি দে ওয়ার অল রিলিজড। আমি তো গানস অফ নেভারন আমি আনছি, কিন্তু আমি কিন্তু গুলিস্তানে দেখছি, কিন্তু বুঝলেন, গুলিস্তানে একটা ব্যানার লাগলে আপনি 6 মাসে খুলতেন। হসপিটাল আমি দেখলাম, অশোক কুমার, হসপিটাল এটা কী, সুচিত্রা অ্যান্ড অশোক কুমার চলতেছে। কেন গুলিস্তান ওয়াজ সেন্টার পয়েন্ট না, আপনি আসলে তো এখানে ঘুরে যেতেন। গুলিস্তান পর্যন্ত কি শহর ছিল, মতিঝিল কিন্তু অনেক পরে আসছে। তো এইভাবে করে আমরা গুলিস্তান, তারপর আস্তে আস্তে করে বলাকা অনেক দেখলাম। আমরা যখন ওল্ড ঢাকা থেকে আমরা শিফট করি ইন 59 ধানমন্ডিতে, তখনও কিন্তু বলাকা কিন্তু ওয়াজ অলরেডি নির্মাণ করা ছিল, বাট ওটা ডিসপিউটেড ছিল, ওটা 2-3 হাত চেঞ্জেস। তারপর আপনার এই যে এম এ হাসান সাহেব কিনে নিয়ে উনি ওপেন করলেন, 2 দিগন্ত ছবি দিয়ে ওপেন করলেন। তো দ্যাট ওয়াজ আনাদার আপনার বলেন দর্শকদের প্রিয় একটা স্থান ছিল ঢাকা কলেজ, ইডেন কলেজ, ইউনো। এরা স্টুডেন্টরা সব স্পেশাল শো একটা করতো, ওইটা স্পেশাল শো তারা শুরু করছে, তারপর গুলিস্তান শুরু করছে। তো এই স্পেশাল শো অ্যাট রিডিউস রেট ছিল। আর তখন আপনার যে আপনার যে পাস ছিল, যে আপনার যে আইডি কার্ড, স্কুলের আইডি কার্ড দেখালেও কিন্তু আপনার ইউ ইউজ টু গেট ডিসকাউন্ট পাইতেন আপনি তখন। তো তখন কিন্তু রেগুলার শো, একটা যে ছবি আপনার ধরেন একটা মেইন ছবি যেটা, ওটা কিন্তু 3টে শো হতো, 3 PM, 6 PM অ্যান্ড 9 PM। আর মর্নিং শো হয়তো শুক্রবার শনিবার দিন, দ্যাট ওয়াজ ইংলিশ মুভি, অ্যান্ড 1 PM শো ওয়াজ ইংলিশ মুভি। তখন অনেক ইংরেজি ছবি আসছে, পাকিস্তান থেকে সব চলে আসতো, নিয়ে আসতো কেনে, এখানে এসে এগুলো চলতো। তো ওখানে পাকিস্তানে আবার কী করতো, তখন ছবি অনেক সময় বড় ছবি হলে দিত না, হয়তো পরে দিত, প্রিন্ট নষ্ট হয়ে গেলে দিত। তখন তো প্রিন্ট 1টা বা 2টা প্রিন্ট আসতো। আমি মনে করি 2টা না, একটাই প্রিন্টই আসতো, একটাই প্রিন্টে ঘষাইতে তারা শেষ হতো। তো ইন দ্য মিন টাইম আপনার এই আমরা বলাকায় মানে আনন্দ করা শুরু করলাম বলাকায়। তারপর ধরেন আপনার ওল্ড ঢাকা সাবিস্তান আছে,
আপনার এই আজাদ আছে, আজাদের নাম কিন্তু মুকুল ছিল, নাগরমহল ইজ চিত্রামহল, তো তাজমহল ছিল, মার্কেট যেখানে আছে আপনার কী বলে মৌলিবাজার ওখানে আছে, তারপর আপনার সাবিস্তান, প্রচুর সিনেমা হল ছিল। আর আমাদের আগে আমরা যেটা শুনলাম লাইট হাউস ছিল, তো লাইট হাউসটা পুড়ে গেছে, ওটা আপনার নাজিবুদ্দিন রোডের ঢালটা আছেন আপনি যেটা যায় আপনি আর্মাটোলের দিকে, ওখানে ছিল। তো ওইটা আপনার আগুন লেগে গেছিলো, তারপর ওটা প্যারাডাইজ বলে একটা হল ছিল, লায়ন ছিল, লায়ন থিয়েটার, দিস ওয়্যার মেড ডিউরিং ব্রিটিশ পিরিয়ডের সময়, এগুলো ভেরি ওল্ড, কিন্তু এস্টাবলিশমেন্ট ওয়াজ ওন বাই কিন্তু এই যে খালেক সাহেবের আব্বা কাদের সর্দারে কিন্তু ওন করছে, আমি কিন্তু জানতাম না, কিছু রিসেন্টলি শুনলাম। তো তাদের চিটং একটা আছে লায়ন, দিস ওয়্যার ইউনো মানে দ্য হিস্ট্রি অফ বাংলাদেশ ফিল্ম, মানে আমাদের সিনেমা হলের। তো এভাবে করে আপনার ধরেন ছবি, পাকিস্তানি ছবি আসতেছে, হলিউডের ছবি আসতেছে, তারপর এই যে ভারতীয় ইন্ডিয়ান ছবি আসতেছে, ওর মধ্যে দেখেন আমরা কি করলাম, আমরা ফাইট করলাম, আমরা ফাইট করে আমাদের বাংলাদেশের ছবি আস্তে আস্তে করে ইমপ্রুভ করা শুরু করছি। কীভাবে ইমপ্রুভ করা শুরু করেছে, আমরা আবির্ভাব দিলাম, আবির্ভাব সুপার ডুপার হিট, তখন কিন্তু মধুমিতা ওপেন হয়েছে। মধুমিতাতে কিন্তু আব্বা তো বললাম ইন্ডাস্ট্রিয়ালিস্ট ছিলেন, মধুমিতা আমি আপনাকে বললাম যে উনি ফিল্ম প্রেমিক লোক একজন। আমরা সবাই দেখেন এখন এই যে আছে এত বছর হয়ে গেছে, লস হয়ে যাচ্ছে, এখন আমরা ধরে রাখলাম কেন, বিকজ ফিল্ম লাভিং, এটা ব্লাডে আমাদের, অন্য কোনো বিজনেস ব্লাডে নাই। এই হলটা হয়েছে আপনার তখন মহানগর ছবি আসছে, ইন্ডিয়ান মহানগর ছবি, এইটা আপনি স্টেডিয়াম থেকে বোধহয় টিকিট দেওয়া হয়েছিল, এটা একটা ফেস্টিভ্যাল আসছে সত্যজিৎ রায়। তা আব্বা আবার তো যেটা বললাম উনি বন্ধুবান্ধব নিয়ে ছবি দেখতে, তো উনি হয়তো বলাকার মালিকের কাছে চেয়েছিল যে আমাকে 7-8টা টিকিট দাও, এই বন্ধুবান্ধব নিয়ে ছবি দেব। তো হি ওয়াজ রিফিউজড অ্যান্ড হি টুক ইট অ্যাজ অ্যান ইনসাল্ট। আমার বাবা তো যখন রাগই হয়, সে বলছে তুমি না করছো ঠিক আছে, আমি আমার সিনেমা বানাবো, যখনই আমি অপরচুনিটি পাবো আমি বানাবো। উনি কিন্তু এটা সবসময় ওনার মনে। বাট ওই সময় আপনি যদি বলেন যে আপনার আব্বার কিছু ছিল না, ছিল, ডেফিনেটলি ছিল। কোহিনুর জুট মিল 66-এ ওপেন হয়েছে, দেওয়ান আব্দুল বাসেত উনি মিনিস্টার ছিলেন, উনি ওপেন করে দিল, ওটা আমাদের নরসিংদীতে। তারপর উনি আমাদের পাশে যে সিরাজ বিল্ডিং এটা, তারপর স্ট্যান্ডার্ড ব্যাংক অফ পাকিস্তানে উনি ডিরেক্টর হয়েছেন, বাই গিভিং দ্য মানে বিল্ডিংটা দেওয়াতে উনি ওখানে শেয়ার স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্সের। মোগলটলিতে আমাদের একটা বিল্ডিং ছিল, ওটা দিয়ে শুরু করলো ওল্ড ঢাকায় স্ট্যান্ডার্ড ব্যাংকের একটা ব্রাঞ্চ। তো দে কেম ফ্রম পাকিস্তান অ্যান্ড দে এস্টাবলিশড স্ট্যান্ডার্ড ব্যাংক উইথ মাই ফাদার ইয়ার। আর চিটাগাং আবার বন্ধু, যেখানে আব্বার ফ্রেন্ড ছিল ওখানে আব্বা এস্টাবলিশ করে দিয়েছে। তো ওনার যে এরকম ছিল না তখন উনি কিন্তু 3টা বিল্ডিং মতিঝিলে কনস্ট্রাকশন করতেছেন, একটা FBCCR এখানে আছে, সিরাজ বিল্ডিং আর মধুমিতা। তখন উনি খোঁজ পাইছেন যে মধুমিতা আপনার এটা একটা পারমিশন পাইছে ব্রজন দাস, সুইমার ব্রজন দাস, এটা 1963-64 when he crossed the English Channel। আমাদের কোম্পানির নাম কিন্তু মধুমিতা না, কিন্তু আমাদের কোম্পানির নামটা মধুমিতা, বাট মাই কোম্পানি ইজ কল্ড চ্যানেল সিনেমা লিমিটেড, বিকজ চ্যানেলটা আসলো ইংলিশ চ্যানেল ক্রস করছে। দিস ইজ দ্য রিজন আওয়ার কোম্পানি ইজ কল্ড চ্যানেল সিনেমা লিমিটেড আছে। এইটা আব্বার সাথে এসে কথাবার্তা বললো, আমরা তো তখন ছোটো স্কুল গই গেল, তো আব্বা এটাকে নিয়ে খুব সিরিয়াসলি কথাবার্তা বললো। জব্বার সাহেব হেল্প করছে আব্বাকে, ডেফিনেটলি জব্বার সাহেব ওয়াজ দেয়ার। ওনারা 3 বন্ধু ছিল, জব্বার সাহেব, মুশারফ সাহেব আর আউয়ার সাহেব, এই 3 জনের কিন্তু আব্বার ওরা দেওয়ার ভেরি গুড পার্টনার্স ছিল। তো এই আব্বার সাথে তারা ছিল, তো তারা বললো যে সিরাজ তুমি যখন হল করতে চাইছো তো তুমি করো, তুমি ইন্ডাস্ট্রিয়াল ব্যাংক থেকে 9 লাখ টাকা দিচ্ছিলেন আব্বা তখনকার পাকিস্তান আমলে। আর এই হলটা আপনার উনি তখন বললো যে ব্রজন দাসকে বলছিল যে আপনি থাকবেন নাকি, তো বলছে না আমি থাকবো না, আমি পারমিশন পাইছি, আই ওয়ান্ট টু, এটা আমার ব্যবসা না, আমি বুঝিও না এটা। আব্বাকে বলছে, তখনই পরিচয় হয়েছে বোধহয়, হয়তো আগে জানতো তাকে। তো বললো যে আপনার যখন এত ইচ্ছা আপনি এটা রাখেন। তা আব্বা ডিডন্ট লাইক পার্টনারশিপ, কেন সিরকোতে পার্টনারশিপ হয়ে আব্বার হি হ্যাড টু লুজ সিরকো। তো উনি বলছেন না আমি যা করবো নিজে করবো, তো উনি নিজেই এটা করছেন। হয়তো ভিতরে আমরা তো তখন ডাইরেক্টরের জন্য আমার এক দুলাভাইকে নিয়েছে, এইগুলো মানে জাস্ট ওই ফিল ইন দ্য করার জন্য, আপনার অ্যাপ্রুভ করার জন্য আর্টিকেলস অফ মেমোরেন্ডাম।
ব্রজনদাসের নামও আছে আর্টিকেলস, যদি পুরাণটা খুলে দেখেন ওখানে আছে তার নাম, আমার বড় ভাইয়ের নাম আছে, আমাদের নাম কিন্তু নেই। তো এইটা উনি জিত করে উনি এই হলটা উনি করছেন। আপনার এই ছবি হল আপনার আমাদের শুরু হয়েছে 67-এ। ধরেন যদি আমি 63 বা না 63 না 64 65 যুদ্ধের সময়, ওই সময় আপনার এই হলটা আপনার হয়তো উনি নিছেন, নিয়ে এই যে কনস্ট্রাকশন শুরু করছেন। অ্যান্ড ইটস এ ম্যাসিভ কনস্ট্রাকশন। কিন্তু আমাদের বাকিব বিল্লাহ সাহেব ইজ আওয়ার স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার। উনি কিন্তু আঞ্জুমান আরার গায়ক আঞ্জুমান আরার আপনার দুলাভাই। তো আব্বা বাকিবুল্লাহকে হি ওয়াজ জাস্ট লাইক এ ফ্রেন্ড। উনি থাকতো 3 নম্বরে, আমরা 5 নম্বরে। উনাকে নিয়ে আপনার পাকিস্তান গেছেন, আমরা করাচি গেছেন, করাচিতে হল দেখেছেন, লাহোর দেখেছেন, কলকাতায় নিয়ে গেছেন, ইন্ডিয়া বোম্বে টম্বে ঘুরেছেন, ব্যাংককে নিয়ে গেছেন। সব দেখানোর পর বলছে আপনি বানান, কেন আমি এমন একটা কিছু বানাইতে চাই যেটা মানুষ মনে রাখবে। অ্যান্ড ইউ ক্যান সি মধুমিতা কিন্তু একটা বাই ইটসেলফ একটা সামথিং, তাই না? একটা মনুমেন্টের মতো হয়ে আছে মধুমিতা। আর নামটাও আসছে আপনার, যখন মধুমিতা আমরা করি তো আপনার পেপারে আপনার নাম দিচ্ছে যে আমি মধুমিতা একটা হল করছি, এটা নাম চাই আমি। তো অনেক নাম আছে, হাজার হাজার। তখনকার দিনে আপনার 500 না 1000 টাকা আব্বা দিচ্ছে। অ্যান্ড প্রথম টিকিট ক্লিওপাট্রা দিয়ে আমরা ওপেন করলাম, ক্লিওপাট্রার টিকিট দিছে। এটা বোধহয় ফেসবুকে আসছে, কে একজন রাজশাহীর থেকে বোধহয় নাম দিছে, ওয়ান অফ দ্য গাইস। অনেকে দিছে, কিন্তু 10-15 জনের নাম হবে, একজন কিন্তু মধুমিতা। তো আমরা অনেক নামের মধ্যে মধুমিতাটা সিলেক্ট করা হয়েছে। তো এখানে সুরূপে ছিল, অনেক নাম ছিল, অভিসারও ছিল। তো আব্বাস সামাও হি সেড মধুমিতা নামটা আমার কাছে খুব স্ট্রাইকিং মনে হচ্ছে, যে নামটা খুব ভালো, মধুমিতা, সুইট ফ্রেন্ড, মধুমিতা। অ্যান্ড উনি কিন্তু করেনি, কিন্তু ট্রেডমার্ক করেনি এটা। উনি বলছে যে না, নামটা প্রচার হোক, প্রচার হলে আমার জন্য ভালো হয় না। তো উই লেফট ইট লাইক দ্যাট। তো এইটা করার পর তো ওই লোকটা যে ফেসবুকে দিছে, ওটা আবার আমার ভাতিজি আবার ওই দিন ইয়ে করলো। তো একজন লোক আসছিল কিছুদিন আগে, বললো যে আমি ওই লোককে চিনি। আমি বললাম আই ওয়ান্ট দ্যাট ম্যান হিয়ার, আমি তাকে চাই, ও আসুক, এসে আপনার এখানে ইয়ে করুক, কি মানে আমাদের সাথে দেখা করে যাক, প্লিজ একটা ইন্টারভিউ হইতে পারে তার সাথে। তো এই হলো কথা। মধুমিতার উনি জিত করে করছেন। আর মধুমিতার তো আপনার বলাকা তো ছিলই আপনার। তারপর আস্তে আস্তে জোনাকি হলো। জোনাকি কিন্তু পরে হয়েছে, জোনাকি আব্বার বন্ধুরাই করলো, আপনার জব্বার সাহেব, আওয়াল সাহেব। আর এটা কিন্তু পুলিশ ওয়েলফেয়ার, পল ওয়েলের এটা জায়গা। পল ওয়েল সিনেমা করছে, করে ওনাদেরকে লিজে দিছে। ইংরেজি ছবি চালাইছে, বাংলা ছবি চালাইছে, ওনারা প্রোডাকশনও করছে। ওনাদের আওয়াল সাহেবের তো স্টুডিও ছিল, পাগলা স্টুডিও ছিল ওনাদের। তো এইভাবে করে আপনার আস্তে আস্তে করে গ্রো করা শুরু করছে। আব্বা কিন্তু বেশি দিন ভোগ করতে পারেনি। দেন আপনার 67 উই ওপেন উইথ ক্লিওপাট্রা। কিন্তু ফার্স্ট মুভি ওয়াজ আমাদের ছিল আপনার ডাকবাবুটা স্পেশাল শো করছে। আর পাবলিকদেরকে 2টা রিল দেখানো হয়েছিল ক্লিওপাট্রার হাফ টাইমে। কিন্তু ডাকবাবু দিয়ে আমরা বলছিলাম আমি বাংলা ছবি দিয়ে করবো। আপনার এটা মুস্তাফিজ সাহেবের ছবি, আর এটাতে আপনার ছিল আপনার সুজাতা আর আজিম। ওই যে মেহেন্দি বাটো গানটা খুব পপুলার, গানটা ভালো ছবি ছিল। তো যাক, এইভাবে করে আমাদের যাত্রা শুরু হলো 67-এ, 1 ডিসেম্বর 1967, অ্যান্ড উইথ ক্লিওপাট্রা। উইথ ওয়াই ক্লিওপাট্রা? আব্বা বললো আমি ক্লিওপাট্রা দিয়ে করবো। ক্লিওপাট্রা ফক্সের ছবি, লর্ড জিম আসছে, আপনার ফল অফ দ্য রোমান এম্পায়ার আসছে, আপনার লর্ড অফ দ্য রিভিউ আসছে, আপনার ছবির মানে বাহার লেগে গেছে। অ্যান্ড আমাদের সিনেমা কিন্তু 70 কিন্তু 35 and 70 বোথ, মানে 35 ইজ দিস মাচ, 70 ইজ দিস মাচ, অ্যান্ড ম্যাগনেটিক সাউন্ড। তো ওইটাতে আব্বা চালাইছে, বলছেন আমি ক্লিওপাট্রা দিয়ে, আমার ইচ্ছা আমি ক্লিওপাট্রা। অ্যান্ড ক্লিওপাট্রা ইজ মানে এত ফেমাস মুভি, রিচার্ড বার্টন অ্যান্ড এলিজাবেথ টেলর, তো ওইটা দিয়ে করলো। তো অনেক লোক হয়েছে, মানে আপনার আমরা তো ওপেনিংয়ে দেখলাম। তখনকার স্পিকার জব্বার সাহেব ছিলেন, উনি ওপেন করলো হলটা। পাকিস্তানের আপনি বোধহয় ইনফরমেশন মিনিস্টার আসছিল তখন, আরও কে আসছিল, আমরা ছোটো ছিলাম তখন, আমরা স্কুলে ম্যাট্রিকও পাস করিনি তখন। তো দিস ইজ দ্য সিচুয়েশন অফ মধুমিতা স্লোলি আস্তে আস্তে করে বিল্ড করা শুরু হয়েছে। তা আব্বা আস্তে আস্তে বললো যে বিজনেস নাই, কী করবো? তা আমি ডিস্ট্রিবিউশনে নামি। উনি যা পাকিস্তান থেকে কিছু ছবি নিয়ে আসছে, ওয়ার্ল্ড ডিজনির কিছু ছবি নিয়ে আসছে, কাস্টাওয়েজ, ইন সার্চ অফ কাস্টাওয়েজ, মুন রেকার, দ্য ব্ল্যাক বিয়ার্ড ঘোস্ট। উনি কিন্তু অনেক ছবি,
উনি আবার ওনার একটা ওনার একটা চার্ম ছিল, উনি একটা ছবি দিতে গেলে 2টা ছবি আবার ফ্রিতে নিয়ে আসতেন। বন্ধু বান্ধব তো ওনাদের, বলে আরে মিয়া দিয়ে তো আমি চালায় পয়সা দিব তোমাদের, এভাবে করে অনেক ছবি নিয়ে আসছে উনি, যে হি ডিডন্ট হ্যাভ টু পে ফর ইট, তো তারপর আস্তে আস্তে বাংলা ছবি শুরু করছে, যে আমি বাংলা ছবি করবো। কারণ একটা ধরেন ইন্ডাস্ট্রি বসে রাখছে, ওনার টাকা পয়সা নিয়ে উনি বসে আছে, তো এখন কী করবে, তখন তো বিজনেসের সিচুয়েশন না, তো আপনার কোনো ইন্ডাস্ট্রি করার সিচুয়েশন না, একটা ওয়ার টোন কান্ট্রি রিবিল্ড হচ্ছে। তো উনি প্রথম ছবি এখানে আকাশ নীল বোধহয় একটা ছবি উনি হাতে নিছিলেন, নেওয়ার পর ওটা সামহাও আজিম টাজিমের সাথে বোধহয় একটু কথা কাটাকাটি হয়েছে বোধহয়, তো ওখান থেকে আব্বা বেরোয় এসে আব্বা করলো উৎসর্গ, দ্য ফার্স্ট মুভি মধুমিতা মুভিজের উৎসর্গ, ওটা উজ্জ্বল শাবান। আমরা কিন্তু ছিলাম না, আমরা কিন্তু লন্ডনে, কিন্তু এগুলো পরের হিস্ট্রি আর কি। তারপর উনি বানাইছেন ধন্যী মেয়ে, তারপর বানাইছেন উনি নকল মানুষ খসরুকে দিয়ে। ধন্যী মেয়ে হলো উজ্জ্বল অ্যান্ড শাবান আগে, ও না উজ্জ্বল না, উজ্জ্বল আর আপনার কবিতা, মেইন কবিতা যে গোলাম কবিরের ওয়াইফ ছিলেন, তো মারা গেছেন উনি। তো উনি ছিল তখন কিন্তু ইন্ডিয়ান ছবির কপি করতে দিত, কিন্তু এইটা সীতা গীতার কপি ছিল, এটা নকল মানুষ ছিল, কার নকল মানুষ আই ডোন্ট নো, কোনো একটা ইন্ডিয়ান ছবির হবে। তা হিজ লাস্ট মুভি ওয়াজ আপনার এই যে নকল মানুষ আর ধন্যীতে, এরা আমাদের হাসমত আর বাবুল চৌধুরী অনেক মিসইউজ করছে ফান্ড। তাব্বা এত রাগ হয়ে গেছে, এগুলো হিস্ট্রি কিন্তু আমার ভাইয়ের কাছ থেকে শুনছি। তুই বললো যে উনি বিচার বসাবে সিনিয়রদের দিয়ে, কাজী জহির এদের নিয়ে, তেসামদের নিয়ে বসে ওনাদের বিচার করবে। তো বিচারের আগে উনি মারা গেছেন। তো উনি সবাইকে খালি বলতো যে উনি তো নাম চান, টাকার চেয়ে বেশি গ্লোরি, যে আমার একটা প্রোডাকশন হাউসের মধ্যে একটা বড় ছবি থাকবে। তখন দেখেন আপনি 3 লাখ টাকা দিয়ে সাইন করলো আপনি ইবনে মিজানকে, 4 লাখ টাকা সাইন করলো মহসিন সাহেবকে আগুনের জন্য। তখন কিন্তু নাম দেওয়া হয়নি, কিন্তু নিশান ওয়াজ ডান। নিশানের ছবি হচ্ছে উনি এক মুঠো ভাত করলেন ইবনে মিজানকে নিয়ে, এক মুঠো ভাত ওয়াজ রুটির কপি, জাফর ইকবাল অ্যান্ড ববিতা। আচ্ছা, এই ছবিটা উনি একটা ফ্রেমও দেখেননি, আমরা কিন্তু ছিলাম না। এটা সেন্সর বোর্ডে তখন কিন্তু কিউ লাগতেছে ছবির, মানে যে ছবি আগে আসবে ওই ছবি রিলিজ হবে। তো এইভাবে আব্বা একটা ফ্রেমও দেখেনি, আব্বা মারা গেল। তো উনি কিন্তু একটা নির্ধারিত একটা ডেট দিয়ে গেছিলেন, যে এই ডেটে আমি ছবিটা রিলিজ করব। উনি বুঝে গেছিলেন যে ডেট পাওয়া গেছিলেন সেন্সর বোর্ডে, এই ডেট হবে, তাহলে আমি এই ডেটে আমি রিলিজ করব। তিনি মারা গেছেন। তা আমরা আসার পর লন্ডন থেকে আমরা ভাইরা মিলে, তো ছোটো অনেক ছোটো ছিল, তা আমরা তিনজন মিলে আমরা সিদ্ধান্ত নিলাম যে না, আব্বার ডেটটা আমাদের রাখা উচিত। তো যখন আমরা এটা করতে গেলাম অনেক বাধা আসছে, কিন্তু 40 দিন হয়নি। তো দেন ইসলামিক ক্যালেন্ডারেরও কিন্তু একটা এতে আপনার তো আপনার মিজান সাহেব তো একটু ভয় পেয়ে গেছে, বলে আমি শ্যুট করতে যেতেছি টাইটেল, ওখান থেকে ওই বাল্ব বাস্ট হইতেছে, ওখান থেকে ওইটা বাস্ট হইতেছে, মানে অনেক ধরনের উনি জিনিস দেখছেন। অ্যান্ড ওয়েন দ্য ফিল্ম ওয়াজ রিলিজ ইট ওয়াজ নট এ হিট। এক মুঠো ভাত ফার্স্ট রিলিজে হিট হয়। তখন দেখেন আপনার ফিল্ম দেখার কালচার ওয়াজ এক্সেলেন্ট। আর কিছু বিনোদনের কিছু ছিল না, তো টেলিভিশন চ্যানেলস ছিল না, আপনার খালি বিটিভি ছিল, আর এই তো আর তো বিদেশি কোনো চ্যানেল ছিল না। তখন আপনার যে কোনো ছবি যে ভালো যদি হয় হাউসফুল থাকবে, মানে 21টা শো আপনার ফুল থাকবে, 3/7-21, কেন স্পেশাল অ্যান্ড ওটা কিন্তু মর্নিং তো অন্য চলতো। টিকিটের জন্য মানুষ পাগল হয়ে যেত। আর তখন কিন্তু এত ব্ল্যাক হতো না, কিন্তু ব্ল্যাক হতো কিন্তু এত না। তখন আপনার লাইন করে এসে টিকিট নিয়ে যেত, ফোন করলে আপনার প্রপার আমাদের ম্যানেজার ছিল, সব কিছু ছিল, তারা বুকিং আপনার তাদের নাম লিখে রেখে দিত, নিয়ে যেত। আপনি বলেন এমন কোনো ছবি নাই যেটা আপনার হাউসফুল হয়নি। আপনি ওয়েদার ইট ইজ ইংলিশ অর আপনার বাংলা,
কারণ আমরা তো পাকিস্তান আমলে আপনাকে যেটা বললাম, আমরা ফাইট করছি উইথ পাকিস্তানি উর্দু, ইন্ডিয়ান হিন্দি অ্যান্ড বাংলা অ্যান্ড আমাদের বাংলা, আমাদের আবার ইস্ট পাকিস্তানি উর্দু শুরু হয়েছে। তো এই যে আমাদের যে একটা কালচার হয়ে গেছে যে আমরা বিদেশি ছবি চাই না, আমরা চাই না হিন্দি ছবি চাই না, তো আমরা উই হ্যাভ ফট, আমরা যুদ্ধ করে আমরা আবির্ভাব আনছি, নীল আকাশের নিচে আনছি, যে আগুনে পুড়ে আনছি, বেহুলা আনছি। ছবিগুলো দেখেন আপনি, এগুলো তো সব ওই সময় তো যুদ্ধ করে, তখন আপনার কোথায় পাকিস্তানি ছবি চলতেছে, ওখানে ইন্ডিয়ান ছবি চলতেছে। 65 ওয়ারের যুদ্ধের পর পাকিস্তান ইন্ডিয়ার, তখনই ইন্ডিয়ান ছবি বন্ধ করে দিয়েছে সরকার। কালচার আপনি বলেন, ওয়েদার ইট ইজ গানস অফ নেভারন, ওয়েদার ইজ আপনার বেনহার, এনি মুভি আপনি যদি ভালো, ওয়্যার ইগলস ডেয়ার বলেন, এন্টার দ্য ড্রাগন বলেন, আমি এন্টার দ্য ড্রাগন তো মারামারি গেছে, বলাকাতে আপনার নামায় দিছে, তারা বাস উল্টায় দিছে। এক রিপোর্টার, এরা তো কুংফু ছবি কিন্তু ব্যান্ড ছিল, কিন্তু কেন এত হংকংয়ের ছবি আসতেছিল, মানে রাদ্দির ছবি গোনা, তো আমার তখন এন্টার দ্য ড্রাগন আমার সাইন করা। তো এন্টার দ্য ড্রাগন আমি বম্বে গেলাম, বম্বেতে আমাকে বলতেছে যে তুমি এন্টার দ্য ড্রাগন দিচ্ছ না কেন, আমার ইটস টু এক্সপেন্সিভ, $10,000, রয়্যালটি ওয়াজ $10,000, ব্রুসলির ছবি। তো আমাকে ওই ম্যানেজারটা বললো, খুব ভালো, সে আমার বড় ভাইয়ের সাথে বসেছিল, লাঞ্চ করতেছে, বললাম যে হোয়াট হ্যাপেন্স নওশাদ ইফ আই রিডিউস ইট টু $5,000, উইল ইউ টেক ইট? আমি এন্টার দ্য ড্রাগন $5,000, নর্মাল মুভি তো আমরা 3,000 5,000 জানি। তা আমি বললাম ওয়াই নট, অফকোর্স আই উইল টেক ইট। অ্যান্ড দ্যাট মুভি ক্রিয়েটেড একটা সেন্সেশন ইন বাংলাদেশ। বলাকার বাড়ি, দাউদ সাহেবের বাসায় অ্যাটাক করলো আপনার ছাত্ররা। তো একজন রিপোর্টারের কথা বলি, নামও বলে দিই, ইমরুল সাহেব, বাইচে আসছে এখন, এরা এত এগেনস্টে লিখতেছিল। তো আমার এখানে বসে আছে, একজন আসছে, এক ফাদার আসছে, এক প্যারেন্ট, তার ছেলেরই আসছে, পরে ধান তার ম্যাট্রিক পরীক্ষা আছে, এন্টার দ্য ড্রাগনের টিকিট না পেলে সে পরীক্ষা দেবে না। ইমরুল বলতেছে, নরদ এটা তো খুব ভালো একটা আমার হবে, মানে ক্যাপশন উপরে টাইটেল হবে, চিন্তা করেন। আমি বললাম যে আপনি কিছুক্ষণ আগে আপনি এটার এগেনস্টে বলতেছিলেন, বলে না না না, আমাদের রিপোর্টারদের জন্য সবই সবই মানে মাফ, দিস ইজ এ ভেরি গুড ক্যাপশন, উপরে যাবে, ম্যাট্রিক পরীক্ষা দেবে না যদি এন্টার দ্য ড্রাগনের, এটা আপনার তো পাবলিসিটি হচ্ছে। আমরা আচ্ছা ওকে। অ্যান্ড এইটা যে অল ওভার বাংলাদেশ চলছে 2টা প্রিন্টে। তা আমরা তো ইংরেজিতে আপনার ধরেন, আমরা লন্ডন থেকে আসার পর উই স্টার্টেড নেগোশিয়েটিং উইথ ওয়ার্নার ব্রাদার্স, ফক্স, কলম্বিয়া পিকচার্স, আপনার 20th Century ফক্স, ইন্ডিপেন্ডেন্ট অনেক কোম্পানি আছে, ইন্ডিপেন্ডেন্ট কোম্পানি থেকে ভালো ভালো ছবি আনছি। আর হলিউডের ছোট ছোট কোম্পানি থেকে যে ছবিগুলো আনছি ওগুলো বেশি ব্যবসা করছে। $3,000 আর $2,000 মুভি হ্যাজ গিভেন মি $15,000 ব্যবসা, যেটা $15,000 ব্যবসা ওটা তো ব্যবসায়ী করেনি, এরকম আমাদের আছে। বাট ব্যবসা করছে আপনার, যেটা অল টাইম রেকর্ড ইজ আপনার টাইটানিক। দ্যাটস অ্যাবসোলুটলি, মানে 28 উইকস বোধহয় চলছে, মনে হয় 28 বা 32, এর উপর কোনো ছবি চলেনি। এটাও আমরা নামায় দিলাম, আরও চালিতে পারতাম, কিন্তু ওই যে আমরা বাংলা ছবিগুলো মিস করতেছিলাম, হ্যাঁ না, বাংলার ছবি অনেকের টাকা দেওয়া আছে এর জন্য। চিটাগংয়ের 14 সপ্তাহ চলছে। তো টাইটানিক আমরা 15টা প্রিন্ট আনছিলাম, 15টা প্রিন্টে সেন্সার করলাম, অ্যান্ড ফক্সের লোকও আসছিল, অ্যান্ড ইট হ্যাজ ক্রিয়েটেড সেন্সেশন। আজ পর্যন্ত এই রানটা যে আপনি এত 28 বা 30 সপ্তাহ ব্রেক করতে পারেনি, ব্রেক করছে বাংলা ছবি, মানে ব্রেক করেনি, ব্রেক কাছাকাছি আসছে আপনার শ্রাবণ মেঘের দিন, হুমায়ুন আহমেদের, 2 দুয়ারি, আর মনের মাঝে তুমি। মনের মাঝে তুমি শুরুতে টেক অফ করেনি, ফার্স্ট উইক, সেকেন্ড উইক থেকে হ্যাভক ক্রিয়েট করছে। যে আমরা দূরদেশ করলাম ছবিটা, দূরদেশ ছবিটা কিন্তু খুব ভালো গেছে, খুব ভালো গেছে। আর তখন উনি এতেশাম আমাদের ক্যানাডাকে গল্প বলছিল, চাঁদনির গল্প বলছিল। তো আমার বড় ভাই, সে হিডিন টেক হিম সিরিয়াসলি, বলে না বড় বয়স্ক লোকে, আমার মনে হয় ইন্ডিয়ান ডাইরেক্টরে করছে। দেন আমরা ক্যানাডা ছিলাম, উই ওয়্যার দেয়ার, শুটিংয়ের সময় তো আমরা ছিলাম, আমরা 2 ভাই ছিলাম, তো আমরা দেখছি তো, হি ওয়াজ ডুইং দ্য শুটিং, অমৃত সাঙ্গালকে তাকে বসা রাখবেন নাকি? তারও তো মাথা আছে। তো আমরা যখন চাঁদনি না করে দিলাম,
এফডিসিতে আমি একটা ছবির একটা ট্রেলার বানাচ্ছিলাম, ইংরেজি ছবির। তো বড় ভাই আসছে ছবি দেখে, আমি বললাম কী দেখলেন? বলে তুই তো ঠিক বললি, আপনার কী ঠিক বলল, পাগল তো একটা ছবি বানাইছে, সুপার ডুপার চাঁদনিতে, অল শোজ ফুল। ইউ নেভার আন্ডারস্টিমেট এনিবডি, ইউ নো। যার মেধা আছে, আপনি দেখেন চান্দা বানাইছে, তালাশ বানাইছে, দুই ভাই তো, একজন চান্দা একজন তালাশ। তালাশ বানাইছে আপনার মুস্তাফিজ, এই যে এখানে ছবি আছে কিন্তু আব্বার সাথে, এতে আমার মুস্তাফিজ সবাই দাউদ টাউদ সব আছে, আরও ফিল্ম পার্সোনালিটি, ইজ ভেরি রেয়ার ফটোগ্রাফ। তো আমাদের সময় যে সিনেমার যে একটা দর্শক ছিল, এই দর্শকগুলো আস্তে আস্তে করে চলে যাচ্ছে। কেন? কোয়ালিটি অফ মুভি ডিটোরিয়েট করা শুরু করছে। আর্টিস্ট দেখেন না, যেভাবে আপনার মান্না আসছে, একটা এফডিসিতে একটা আপনার একটা প্রচার ছিল, এটা আই উড গিভ ফুল ক্রেডিট টু ডেঞ্জার ম্যান কর্নেল শাহাবুদ্দিন। উনি দূরদেশকে অনেক আটকাইবার চেষ্টা করছে। আর দূরদেশ আমি গেলাম উইথ দ্য পারমিশন অফ এরশাদ, মানে এরশাদের চিস্তির সামনে যারা যারা ছিল, আমরা বললাম যে এই চিঠিটা যা এতেশাম সাহেব দেখাচ্ছে, ইজ ইট ট্রু যে এরশাদ সাহেবের সিগনেচার? বলে হ্যাঁ 100% তাকে দিছে অ্যাজ এ গিফট, যে যাও তুমি ছবি করো গিয়ে। দেন তাকে রেকগনাইজ করছে, কিন্তু তখনই আমরা কিন্তু ইনভেস্ট করার জন্য রাজি হয়েছি, নাহলে কিন্তু করতাম না। কিন্তু দূরদেশ তো মানে আপনি চিন্তা করে দেখেন না, এখনকার এই যুগে শর্মিলা ট্যাগোর, আপনার শশী কাপুর, রাজ বাবর, পারভিন ভাবি, ববিতা অ্যান্ড নাদিম আসবে আসবে ইন্ডিয়া বানাইতে পারবো না এখন এদেরকে নিয়ে, এই ধরনের ধরেন অমিতাভ বচ্চন এই নিয়ে হবে না। অ্যান্ড আমরা ছবি যখন দেখলাম ট্রায়ালে, আমার বড় ভাইকে ফিডব্যাক করলাম, উনি জিজ্ঞাসা, আমি আহামরি কিছু না, দূরদেশ আহামরি কিছু না, বাট ইটস এ মুভি, সেন্টিমেন্ট আছে, চলবে। কিন্তু আপনি ধরেন যেও না সাথী, আমরা এই যে কোয়ালিটি, আপনি শাহাবুদ্দিনের কথা বল, শাহাবুদ্দিন যেভাবে করে আপনার নতুন মুখ আনছে এফডিসি 3বার 4বার, আর ডিসিপ্লিন দেখেন, আপনার ওয়ালে সব জায়গায় কিন্তু লেখা থাকতো, আর ক্লিন ছিল, ওকে সরানো উচিত হয়। বাট হি ওয়াজ এ ডেঞ্জার ম্যান, আমি বললাম তো ইন্ডাস্ট্রি ডেঞ্জার ম্যান। হি ওয়াজ ভেরি ফ্রেন্ডলি উইথ শাবানা অ্যান্ড সাদেকের সাথে, ওদের কথা শুনতো সে। ও যদি বলো এটা আটকা দেবে, এটা ওনার করা উচিত ছিল না। অ্যাপার্ট ফ্রম দ্যাট, শাহাবুদ্দিন সাহেবকে উইথ অল ডিউ রেসপেক্ট, ওনার সময় যে আর্টিস্টরা আসছে, কয়বার 2বার না 3বার করলো, দিথি আসছে তার সময়, আপনার মান্না আসছে, সোহেল চৌধুরী আসছে, ইউ নেম, এভরিবডি ওয়াজ দেয়ার তার সময়। তো এইভাবে আমাদের এটা কন্টিনিউয়াসলি করে যাওয়া উচিত ছিল। কেন আপনি টিভিতে আসতে পারে, আপনার সিনেমাতে আসবে না? সিনেমাতে অনেকে ভয় পায়। গিভ দেম দ্য প্রোটেকশন, ভয় কিসের? আমি বাইরে যাই, যা কিছু করতে পারি, তাই না? এটা ডিপেন্ড করে আমার ওপর। আমি গাড়ি চালাইতে যাচ্ছি কীভাবে, আমি রাস্তায় যদি ইফ আই ওয়ান্ট টু বি নটি, ঝরে চালাইতে পারি, আমি হয়তো একটা রিক্সারে ঠেলা দিয়ে দিলাম, ইফ আই ওয়ান্ট টু, এগুলো যদি আমার মাইন্ডে থাকে। বাট আমি যদি ঠিক থাকি, সৎ থাকি, আমাকে কে ইয়ে করতে পারবে, নষ্ট করতে পারবে? টিভিতে আপনার এফডিসি তো আপনার ওপেন, বাইরের লোক আসতে সব দেখতে, টিভিতে তো কার ঢুকতেই দেবে না কাকে, ও তো ক্লোজ ডোর। করাপশন ইজ মোর দেয়ার, এটা আমি যেটা শুনি, আই ডোন্ট নো হাউ ফার ইজ ট্রু। তো এইভাবে করে যখন আস্তে আস্তে মান্না মারা গেল, আপনার সোহেল চৌধুরীকে গুলি করলো, তারপর সালমান শাহ চলে গেল, একটা সোনালি যুগ ছিল কিন্তু তখন দেখেন রাজ্জাক ভাইরা কিন্তু তখন ক্যারেক্টার আর্টিস্টে চলে গেছে, আলমগীর, রাজ্জাক, ফারুক, লুক এট দ্য আর্টিস্ট, এই যে আর্টিস্টটাই তো নাই এখন আমাদের, কারে নিয়ে ছবি করবো আপনার? এই আপনার শাকিব খান ছাড়া তো কেউ নাই। আমাকে শাকিব ওই ভারতীয় ছবির জন্য, ভিন দেশের ছবির জন্য শাকিব আমাকে অনেক কিছু বলছে, সে কখন পরে আসছে, এই পরে আসছে, বাট হি ইজ মাই ব্রাদার। তো আমার ব্রাদার, পরশু দিনও কথা বলছে তার সাথে, আমার ফোন করে, প্রায় ফোন করে, কিন্তু আমাকে আপডেট দেয় যে বরবাদ কেমন হচ্ছে না হচ্ছে। উই আর ট্রাইং টু রিলিজ দিস মুভি ইন পাকিস্তান, করাচিতে আমরা রিলিজ করার চেষ্টা করতেছি। দ্য প্রডিউসার ইজ নট উইলিং, অ্যান্ড তো এটা তো উর্দুতে করতে হবে। ইয়ে চলছে কিন্তু, তুফান চলছে, জানেন আপনি? তুফান ভালো ব্যবসা করছে। ও বলছে যে আমার 1.5 লাখ টাকা লস হয়েছে। দ্য প্রডিউসার ইজ এভারডি পিকচার্সের মালিক সতীশ আনন্দ। অ্যান্ড আপনি বলবেন সতীশ আনন্দের এভারডি পিকচার্সের পরিচয় কি? এভারডি পিকচার্স দে হ্যাড অ্যান অফিস হিয়ার, এই যে এভারডি পিকচার্সের ম্যানেজার ইজ হিয়ার ছবিতে। এভারডি পিকচার্স কিছুই বানাইছে, আপনারা বললে আপনারা বিশ্বাস করবেন। নয়নতারা, অবুজ মন, মধুমিলন, সব তাদের ছবি। ময়নামতি, কাজী জহির ওয়াজ এ পেড ডাইরেক্টর।
অ্যান্ড সে নিয়ে গেছে কীভাবে? তখন ফিল্ম লাইনে আপনার দুইজন লোক ছিল, হায়দার আলী অ্যান্ড বুলি, আজিজুর রহমান বুলি, আপনার যে কলির ভাই, এরা কিন্তু ডেঞ্জার ম্যান ছিল। এরা সব দখল টকল করে নিয়েছে, যে পাকিস্তানিদের যত চলে গেছে সব, উইথ অল ডিউ রেসপেক্ট বলতেছি, যা হয় আর কি, এখনও তো হয়েছে, লুটপাট হয় না যেমন, তো ওনারা নিয়ে সব কাজী জহিরের ছবিগুলো চালিয়েছে। তো এক সময় বোধহয় কাজী জহির বলছে যে আরে বাবা আমার ছবিগুলো আমার দিয়ে দেয়, ওই ছবি চালায় তো উনি চিত্রার মহল কিনছে। কিন্তু এভারডি পিকচার্স, ওনার ছেলে এখনও বেঁচে আছে, সতীশ, অ্যান্ড সতীশ ইজ ব্রাদার, আর তার বোন হলো খালাতো বোন, আপন খালাতো বোন হচ্ছে আপনার জুই চাওয়ালা। দিস ইজ তার পরিচয়। কালকেও কথা হয়েছে তার সাথে, আমরা ক্রিকেট দেখতেছেন নাকি বলেন না, আপনি জাননি দুবাই, তো দুবাই, কিন্তু হি ইজ ভেরি মাচ ইন্টারেস্টেড টু রিলিজ আপনার এই বরবাদ। ঈদের কন্টিনিউশনে যদি যায়, আর ঈদের 2 সপ্তাহ পর যদি রিলিজ হয়, সাকিব যদি যায় ফাটাফাটি হয়ে যাবে। সাকিবকে কিন্তু পছন্দ করছে, তুফানে পছন্দ করছে। তারপর শুরু হলো কি আপনার অশ্লীল ছবি চলে আসছে, এমন অশ্লীল ছবি আসছে যে কাটপিস লাগায়, যেমন ইংলিশে কাটপিস লাগে, তো এরকম কাটপিস লাগে। আপনি একটা যে কেউ একটা XY জিকে আপনি দিয়ে দেন 20,000 25,000 টাকা, ওই ছবিতে আপনার ব্যবসা করবে 3 লাখ টাকা ঢাকার বাইরে। যদি এমনও হল আছে আপনার ওই ইয়েতে, আপনার ওই যে ব্রিজটা আছে না আপনার কাঁচপুর ব্রিজ, ওখানে কয়েকটা হল ছিল, ওই মালিক এসা কান্ত বলে ভালো ছবি দেন, আপনার হল নষ্ট করে দিচ্ছেন। ভাই বইলেন না ভাই, এমন সিন আসতেছে। তো ওইটা আমরা দেখা কি করছে, আমরা লিটারেলি ধাক্কা দেয় না, মানুষের ধাক্কা দেয় না, ফকিরদের ধাক্কা দেয়, আমরা দর্শকদেরকে ধাক্কা দিয়ে, ভালো দর্শকদেরকে ধাক্কা দিয়ে বের করেছি। আপনি একটা ইংরেজি ছবিতেও চলে আসবে কাটপিস, আপনি ফ্যামিলি নিয়ে গেলেন, তো আপনি তো একটা এম্বারেসিং সিচুয়েশন পড়ে যাবেন। এই অশ্লীল যারা আপনার ছবি যারা করছে, তারা দেখেন তারা কি ডাবল প্রোগ্রাম কিন্তু ইংলিশে শুরু করছে তারা। কেন? একটা ছবি ধরেন 2 ঘন্টা বা 2.25 ঘন্টা হয়, ম্যাক্সিমাম 2.5 ঘন্টা হয়। ওইটা যদি আপনি কেটে ফেলেন, হাফ অ্যান আওয়ার কেটে ফেলেন বা 45 মিনিটস কেটে ফেলেন, কী থাকে? আপনি কেটে তো জমা দিলেন আপনি সেন্সর বোর্ডে। তো এইগুলা করতে করতে কাটপিস, বাংলা ছবি তো অশ্লীল, ওই ছবি নাই, মেধা নাই, কিচ্ছু নাই, গল্প নাই, এগুলো করতে করতে আমাদের মিন টাইম আর্টিস্টও মারা যাওয়া শুরু হয়েছে, এই ইন্ডাস্ট্রি ডাউন হয়ে গেছে। এই যে আমরা যে দর্শকদেরকে ভাগাই দিছি, ওই ফ্যামিলি কিন্তু আসেনি, ওই ফ্যামিলি আমি দেখিনি, ওই ফ্যামিলি দেখিনি, অন্য ফ্যামিলি দেখেন, ওই আগের ফ্যামিলিটা দেখিনি। আমার হয়তো ধরতে গেলে সিট ছাড়া এভরিথিং ইজ গুড। আমি তো স্টার্টিং উইথ 7.1 সাউন্ড ঈদে, এটা তো ইনস্টল হয়ে গেছে, এটা আবার টোটাল লস, 80 লাখ টাকা আবার চলে গেল এটাতে, জানেন আপনি? স্টিল হল ওজ মি 40 লাখ। অ্যান্ড আমি এটা ইনভেস্ট করছি, আমি বললাম ঠিক আছে, আমার বাবার হল এতদিন তো আমি পাইছি টাকায়, না অসুবিধা কি, আপগ্রেড করি। ডলবি ছিল, আবার দরকার ছিল না, কোনো দরকার ছিল না, বাট সামহাও লায়নের খালাক নিয়ে আসছে তাদেরকে। অ্যান্ড ইন্ডিয়ানস আর ভেরি গুড সেলসম্যান। আরে আপকে হ্যাঁ লাগাইয়ে ও 3D বয়লার টয়লার একেবারে, বুঝলেন, এমন করছে। আমরা স্ক্রিনও নিয়ে আসছি তো, সিলভার স্ক্রিন নিয়ে আসছি তো, নতুন সিলভার স্ক্রিনটা খালি লাগাইনি, কিন্তু আমার সাউন্ড হয়ে গেছে, সাউন্ড ইজ কমপ্লিটলি ডান। আপনি দেখেন, এই আগের গভর্নমেন্ট আমাদেরকে কিছু টাকা দিতে চেয়েছিল, যে এত টাকা নেন, কত 1,000 কোটি টাকা উনি আনছিলেন, তাই না? 1,000 কোটি টাকা প্রত্যেক হলকে বোধহয় 50 কোটি না কত করে দেওয়ার কথা ছিল, কেউ নেয়নি। দ্য রিজন বিং আপনার কন্টেন্ট নাই। আপনাকে বললাম না আগে, আব্বা জমা দিছে 1 মুঠো ভাত, এইরকমই কিন্তু ছবি প্রত্যেক উইকে কিন্তু একটা ছবি আসতেছে, প্রত্যেক উইকে ছবি আসতেছে। 7 দিন 2100 ছেলে নামাই দিলেন, প্রডিউসার আপনি কিছুই বলেন না, কেন? ওই প্রিন্ট অন্য জায়গায় দিয়ে দিতেছে, তার এত ব্যবসা রোলিং হচ্ছে। এখানে 8 উইক আটকালে তো আপনার পার্সেন্টেজ তো কমতে থাকবে, ওখান থেকে সে ক্যাশ পাচ্ছে, ফিক্সে দিচ্ছে না। তো এইভাবে করে আপনি যখন ছবি আসা বন্ধ হয়ে গেছে, আর যে আমি তো সেন্সর বোর্ডের মেম্বার ছিলাম, আমি তো তখন কানতাম আমি, যে আমি ওয়াই কাজী জহিরের সময়, ওয়াই নট কামাল আহমেদের সময়, মিনার সাহেবের সাথে আমি মেম্বার হইনি কেন? কারণ আমার সাথে যারা সচিবরা ছিল, আইন সচিব ছিল, আইন সচিব ছিল, আপনার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আপনার জয়েন্ট সেক্রেটারি ছিল, কিন্তু আইন সচিব কিন্তু নিজে আসতেন, নিজে ফুল সচিব, কিন্তু ওনার মামার হল আছে, উনি দেখতে আসে, ওনার সাথে আমার একটা ভালো বন্ডিং হয়ে গেছিলো। উনি মারা গেছেন করোনার সময়।
বাট উনিও বলতো যে কি আপনারা কি ছবি বানান, গুলজারকে বলতো কি ছবি বানান আপনারা, তারপর ঠাট্টা করবো মধুমিতা চলবে। তো ছবি আপনার বাড়ির ড্রাইভার আর আমার বাড়ির জি দিয়ে করলে তো হবে না। ইট ইজ সাচ এ ফিল্ম মেকিং ইজ সাচ এ, মানে কি বলে, এটা এত একটা বড় জিনিস। আপনি রাস্তায় যদি আপনি না দেখে আপনি যদি ক্রস করেন, আপনি গাড়ি উড়াই দিবে আপনাকে, তাই না? ফিল্ম মেকিং ইজ অলসো লাইক দ্যাট, ইউ নো, জাস্ট স্ট্যান্ডিং অন দ্য টপ অফ দ্য রুফ অ্যান্ড থিঙ্কিং, না থিঙ্ক করে আপনি আগে চলে গেলেন, আপনি পড়ে গেলেন, মারা গেলেন। ফিল্ম মেকিং ইজ সাচ এ হার্ড থিং। আপনি এখন আমি যেটা বলতেছি, আমাদের যে পুরো মেধা নাই এটা আমরা বলবো না, মেধা আছে। হাওয়া করলো কিছু কিছু ইয়াং, এখন তো যত সাকিব টাকিবের ছবিগুলো তো ইয়াংরা করতেছে তো ছবি, তাই না? ইয়াং ডিরেক্টররা করতেছে। গভর্নমেন্টে যে টাকাটা দেওয়া হচ্ছিল হলের উন্নয়নের জন্য, হলের উন্নয়ন তো হবে না। কেন হবে না? আপনি টাকাটা নিলেন, 1 বছরে দিলেন, 2 বছর, 10 বছরে দিলেন না, এক সময় তো আপনাকে দিতে হবে। তখন তো আপনার তো ইউ হ্যাভ সাইন্ড আ লিগাল পেপার, তো আপনার জায়গাটা নিয়ে যাবেন, হলটা নিয়ে যাবেন, টাকা দাও, নাহলে তুমি তোমার জায়গা দিয়ে দাও আমাকে। তো ভাই একটা লোক খামাকা ফাঁদে পা দিবে কেন? বরঞ্চ এই টাকাটা আপনার গভর্নমেন্ট শুড ব্রিং ইন 5 or 10 ডিরেক্টরস, ভালো ডিরেক্টর যারা। এখানে দেখেন ফারুকি আছে, ফারুক তো বের করা হচ্ছে না, কন্ট্রোভার্সিয়াল ছিল, ঠিক আছে, বাট হোয়াট এভার হি ইজ দেয়ার, তো হি ক্যান অলসো হেল্প টু গ্রো দিস ইন্ডাস্ট্রি। সে বাইচা নিয়ে আসুক, কিছু পুরান নিয়ে আসুক, কিছু নতুন নিয়ে আসুক, আর গভর্নমেন্ট থেকে টাকা দুক। যে আমরা সব সময় বলছি 52 সপ্তাহ, 1 বছর, আমরা 30টা সপ্তাহে আমাদের ছবি দেন, বা 25টা সপ্তাহে আমাদের ছবি দেন। এই হলগুলো, এটা একটা নিম্নবিত্ত মধ্যবিত্তদের আপনার একটা এন্টারটেনমেন্টের জায়গা, এই জায়গাটা বন্ধ করে দেন। এই দেখেন কত রেপ হচ্ছে, এইটা কত কিছু হচ্ছে এখন, তাই না? এই কত কিছু হচ্ছে। উই হ্যাভ টু কিপ দিস গার্মেন্ট ওয়ার্কার্স, আপনার নিম্নবিত্ত মধ্যবিত্ত রিক্সাওয়ালা, এদেরকে বিজি রাখতে হবে সিনেমা হলে। ইন্ডিয়াতে আপনার তাদের একটা বাজেটই আছে আপনার মাসে ছবি দেখার, আমাদের এখানে ছিল। কিন্তু আপনি যদি তাদেরকে, ওরা সিনেপ্লেক্স কীভাবে যাবে বলেন? সিনেপ্লেক্সে 2000 টাকা, 1000 টাকা টিকিটের দাম, 800-900 টাকা, আপনি 2 জন গেলেন আর 2-2.5 টাকা চলে গেল। তো এই সিঙ্গেল স্ক্রিন, আমি বলি না যে এখানে পরিবেশ ভালো, পরিবেশ অ্যাবসলুটলি রাবিশ, কিন্তু এই রাবিশে তো আপনি টাইটানিক দেখলো, এই রাবিশে তো বেদের মেয়ে জ্যোৎস্না দেখলো, দেখেন কন্টেন্ট ভালো হলে মানুষ বসে দেখবে। তার মানে না যে আমরা দর্শকদেরকে এভাবে নিয়ে যাব না। আপনি ব্যবসা করলে না আপনার, আমি আপনার উন্নয়নের দিকে যাব। এই দেখেন আমার কিন্তু এখন এসি একটা চলতেছে, একটা চলতেছে, আই হ্যাভ টু স্পেন্ড অ্যাবাউট 1 লাখ টাকা। এই দিন টাকা নাই তো, কোথায় থেকে দেবে? হয়তো আবার পার্সোনাল লোন দিতে হবে, কিন্তু এসি তো আমাকে ঠিক করতে হবে, আনলেস, নাহলে তো আপনার গরম, তখন তো মার্চ এপ্রিলে না, এপ্রিলে তো আপনার গরম পড়ে যাবে। তো এই হলো কথা আমাদের। ছবি ভালো আসতে হবে, মেধা আছে ছবি বানানো, কিন্তু আমাদের স্ক্রিপ্টে যে ফাউন্ডেশন, বিল্ডিংয়ের ফাউন্ডেশন বললাম যে আপনার ভালো রড, ভালো এটা, ভালো সিমেন্ট, আমাদের ফাউন্ডেশনটা ভালো দিতে হবে। স্ক্রিপ্ট রাইটারকে মূল্যায়ন করতে হবে। স্ক্রিপ্ট রাইটারকে আপনি ওই কী বলে পিনাটস দিলে হবে না, মূল্যায়ন করতে হবে, তাদেরকে ভালো পয়সা দিতে হবে, তাদেরকে একটা আপনার শেয়ার দিতে হবে, আমি মনে করি, সো দ্যাট তার ছবিটা সে সারা জীবন যেন ওখান থেকে সে পয়সা পায়, তাহলে সে উৎসাহিত হবে, হি উইল ফিল এনকারেজড অ্যান্ড হি উইল গিভ গুড স্টাফ। এইটা আমি মনে করি। আদারওয়াইজ এটা যদি আমরা এখন না দেখি, যে বলেন না একটা অসুখের শুরুতে যদি আপনি ট্রিটমেন্ট না করেন, ওটা বড় হয়ে আপনার মাইট কিল ইউ। সো আমাদের ইন্ডাস্ট্রি ইজ ইন ভার্জ অফ ডিস্ট্রাকশন, টোটাল ডিস্ট্রাকশন। একটা ধরেন হলিউডের সাথে কেউ পারবে না, বলিউডের সাথে কেউ পারবে না। হলিউড কী হয়েছে আপনার, হলিউড ইজ সো স্ট্রং যে আপনার ব্রিটিশ যত সব ইউরোপিয়ান কান্ট্রিজরা, তারা কিন্তু পারতেছে না, তারা কিন্তু ছবি বানাইতে পারতেছে না। এখন কি হচ্ছে, এখন আপনার কি হচ্ছে, আপনার এই যে এদের টেকনিশিয়ানরা, দে আর অল বিজি, স্ক্রিপ্ট রাইটাররা বিজি উইথ হলিউড। তা আমাদের এটাও করতে হবে। আর আমাদের যখন থেকে জয়েন্ট ভেঞ্চার বন্ধ করছে সরকারে, তখন থেকে কিন্তু আমাদের ইন্ডাস্ট্রি একেবারে ডিস্ট্রাকশন চলে গেছে। কারণ আপনি 100 টাকা খরচ করলে আপনি জয়েন্ট ভেঞ্চারে 50 টাকা সে করবে, 50 টাকা। বাট দেন এগেন জয়েন্ট ভেঞ্চারে ইউ কান্ট ডিকটেট
আপনি বলবেন 50% এখানে নিয়ে আসো, মানে কি বলে টেকনিশিয়ান, 50% আর্টিস্ট এখানে নিয়ে আসো। আপনার বড় বড় দেশের খায়া দেওয়ার কাজ নেই যে সে তো করতেছে ধরেন একটা বন্ধুত্বর জন্য, একটা মানে ঠিক আছে আমার একটু কস্ট কমেলো, বাট তাদের দিকে তো দেখতে হবে আপনাকে, তাই না? এটা একটা আপনি ধরেন আপনার কোম্পানির সবচেয়ে বড়, তো আপনাকে যদি বাদ দিয়ে অন্যকে যদি দেয় তো আপনি তো পছন্দ করবেন না, তাই না? তো আপনাকে মূল্যায়ন করতে হবে। সোজা কথা, আমি আসছি অ্যাজ এ ফ্রেন্ড টু মেক মুভিজ। আপনি দেখেন সাকিবের যতগুলো জয়েন্ট ভেঞ্চার বাংলাদেশের সাথে ভারতের হয়েছে সব হিট, কিন্তু সব হিট। অ্যান্ড সাকিবের গেট আপও চেঞ্জ, হি লুকস লাইক এত ভালো লাগে তাই। এই ফিল্ম নিয়ে আমরা এত বছর থেকে 56 বছর থেকে আমরা আছি এই ইন্ডাস্ট্রিতে। ফিল্ম সব কথা বলে। ফিল্মটা এখন আপনি হাউ ইউ রিপ্রেজেন্ট এ মুভি, ফিল্ম ক্যান একটা বেসিক স্টোরি বলতে পারবে, দুঃখের কষ্টের গল্প বলতে পারবে, একটা অ্যাকশন গল্প বলতে পারবে। তো আপনি হলে যখন আপনি যে বললেন দর্শক যখন আসে, সে যখন পর্দায় দেখে, অ্যান্ড ইফ দ্য থিয়েটার ক্যান প্রোভাইড হিম উইথ দ্য মানে যে সাউন্ড অ্যাম্বিয়েন্সটা যদি দেয় সে সুন্দরভাবে, তাহলে সে ওই আপনার কি বলে হি উইল নেভার ফরগেট দ্যাট অ্যাম্বিয়েন্স হি হ্যাজ রিসিভ ফ্রম দ্য থিয়েটার। অ্যান্ড আপনার এই যে সাউন্ড সিস্টেম বলেন, লাইটিং বলেন, এগুলো কিন্তু খুব এনহান্স করে, কিন্তু ছবিকে আপনার অনেক আগে নিয়ে আসে। অনেক আপনি দেখেন না যে কী বলে একটা আভাতার ছবিটা, ওটা দেখেন আপনি, ওটা কি, ওটা তো সব আপনার টেকনিক্যাল কাজ। তো আমি মনে করি একটা ছবি যেটা বললাম যে টেকনিক্যালি রিচ যদি হয়, টেকনিক্যালি জিনিস দেখাবে, ডাইরেক্টর কি দিচ্ছে, স্ক্রিপ্ট রাইটার কী দিচ্ছে, তাই না? আপনার দুঃখের গল্প হলে, সংসারের গল্প হলে সংসারের গল্প বলবে। আপনার যদি কোনো বিভেদ নিয়ে, কোনো ঝগড়া টগড়া নিয়ে হয়, ওটা একটা ধরনের গল্প হবে। একটা লাভ স্টোরি হইতে পারে, অনেক ধরনের গল্প হইতে পারে। আপনি বোধহয় আপনার হলিউডের আপনি লাভ স্টোরি দেখছেন কিনা জানি না, বেসিক গল্প, রিচ অ্যান্ড পুয়ার, মানে রিচ আপনার ছেলেটা রিচ, মেয়েটা পুয়ার, এটা দেখবেন কিন্তু ছবিটা। আমি যখন দেখছি আওয়াজ ইন 70s দেখছি, এখনই দেখতে 70, 80, 90, কত 50 বছরের উপরে হয়ে গেছে লাভ স্টোরি। তো বাপ পছন্দ করে না, তো মেয়ে দুজনে একসাথে ইউনিভার্সিটিতে পড়ে, তো মেয়েটার লাস্টে ক্যান্সার, অ্যান্ড শি লিভস হিম, চলে যায়। আমার কান্না চলে আসতেছে, মানে ইউ জাস্ট ক্যান ইম্যাজিন যে দেখেন একটা ফিল্ম যে কীভাবে প্রকাশ করছে, যে আপনার চোখে ওই যে প্রথম সিনটাই দেখবেন যে বসে, যে এটা সেই বই পছন্দ করতো, এই পড়তো, অ্যান্ড বিটলসকে পছন্দ করতো, অ্যান্ড আফটার অল শি ইউজ টু লাইক মি অ্যাজ ওয়েল, তার পছন্দের মধ্যে সেও আছে। তো এই ধরনের ছবি যদি আপনি ফুটায় উঠতে পারে, আমাদের বাংলাদেশে অনেক ছবি হয়েছে। কিন্তু আমাদের একটা ছবি বানিয়েছিলাম আগুন, যে মা গো তোর কান্না আমি সইতে পারি না, এই গান শুনে তো আমি কেন দিয়েছি, কেন ওখানে গানে একটা লিরিক আছে, ওয়ার্ড আছে, যে আমার মতো এতিম আর কাউকে করো না। তা আমি তো এতিম, 76 I was এতিম, তো আমার বাবা মারা গেছে, আমার মা মারা গেছে। তো when I started listening to the song আপনার গাড়িতে, আমি তো আমার চোখ থেকে পানি পড়তেছে, আমি গাড়িটার আস্তে করে হাইওয়েতে আমি চাপাই দিলাম, যে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। সো ফিল্ম, সংস, দে সে এভরিথিং। অ্যান্ড হাউ ডু ইউ রিপ্রেজেন্ট, আপনি কীভাবে এটাকে রিপ্রেজেন্ট করেন। ক্রুডভাবে করতে পারেন, যেটা আপনি অপছন্দ করবেন, সুন্দরভাবে করলে আপনার পাবলিককে খাওয়াইতে হবে। যে আমি যে বললাম আপনার মনের মাঝে তুমি, যে ছবিটা এমন ছিল যে প্রথম দিকে, তারপর মাউথ পাবলিসিটি শুরু হয়েছে যে ছবিটা ভালো, কিসের জন্য ভালো, গল্প ভালো, প্রেমের গল্প, এইভাবে করে হিট হয়ে